কাবুলে জোড়া বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১০। চড়া মূল্য দিতে হবে, হুঁশিয়ারি বাইডেনের। দাফনের আগে জিয়ার লাশের ছবি নেই কেন, প্রশ্ন ওবায়দুল কাদেরের। অস্থিরতা সৃষ্টিকারীদের মোকাবেলার আহ্বান। অক্টোবরে খুলতে পারে বিশ্ববিদ্যালয়, জানালেন শিক্ষামন্ত্রী। করোনায় আরও ১১৭ মৃত্যু, ১০ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন শনাক্ত। কৃষি গবেষণায় বাংলাদেশের ধারাবাহিক সাফল্য, রোগ প্রতিরোধী জাতসহ ১২০০ প্রযুক্তি উদ্ভাবন। প্রয়াণ দিবসে জাতীয় কবির প্রতি শ্রদ্ধা, সাম্য আর অসাম্প্রদায়িক চেতনায় চিরজাগরুক নজরুল। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা ৭:২১ সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: খুলল বিনোদন কেন্দ্র, চিড়িয়াখানায় হাতির ফুটবল খেলায় মুগ্ধ দর্শক, স্বাস্থ্য বিধিতে নজর কর্তৃপক্ষের। জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর চট্টগ্রাম থেকে ঢাকায় এনে দাফন করা পর্যন্ত তার লাশের ছবি নেই কেন, প্রশ্ন তুললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর বিএনপি দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করতে পারে, তাই নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন আওয়ামী সাধারণ সম্পাদক। বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ সুমন। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভা। যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ কেন্দ্রীয় নেতারা। আলোচনায় অংশ নিয়ে প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেন, চন্দ্রিমা উদ্যানে জিয়ার লাশ নেই। আমি চ্যালেঞ্জ করছি, চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কোনো লাশ আছে বলে আমরা বিশ্বাস করি না। জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর চট্টগ্রাম থেকে ঢাকা এনে সমাহিত করা পর্যন্ত তার লাশের ছবি নেই কেন, বিএনপির কাছে এ প্রশ্নের উত্তর চান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। মির্জা ফখরুল চট্টগ্রাম থেকে ঢাকা তাকে সমাহিত করা পর্যন্ত জেনারেল জিয়ার একটা ছবি, লাশের ছবি দেখাতে পারবেন? শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর বিএনপি ছাত্র আন্দোলনের নামে দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করেন ওবায়দুল কাদের। অনেক অপশক্তি এবার মাঠে নামবে, চ্যালেঞ্জ করবে, তারা প্রস্তুতি নিচ্ছে। বিশ্ববিদ্যালয়কে ঘিরেই তারা অস্থিতিশীলতা তৈরি করবে। এদিকে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাত বার্ষিকীতে ক্যান্টনমেন্ট থানায় উত্তর আওয়ামী লীগের শোক সভা ও খাদ্য বিতরণ কর্মসূচিতে যোগ দেন প্রেসিডিয়াম সদস্য অবসরপ্রাপ্ত কর্নেল ফারুক খান। বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করার দাবি জানান তিনি। 15 আগস্টের এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, যারা এর পিছনে মদত দিয়েছে, যারা বিভিন্নভাবে অন্যান্য ষড়যন্ত্রে লিপ্ত ছিল, তাদেরকে খুঁজে বের করা দরকার। জাতীয় প্রেস ক্লাবে আরেক আলোচনায় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম জানান, ২১শে আগস্ট গ্রেনেড হামলাকারীদের বিচার উচ্চ আদালতেও দ্রুত শেষ হবে। ২১শে আগস্টের হত্যাকাণ্ডের নিম্ন আদালতের রায় আমরা পেয়েছি। ইনশাল্লাহ খুব দ্রুততম সময়ের মধ্যেই, আমরা কয়েক মাসের মধ্যেই উচ্চ আদালতের বিচারটা শেষ দেখতে পাবো। রিয়াদ সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। অক্টোবরের মাঝামাঝি বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। গাজীপুরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। সবাইকে নিয়ে এবং শিক্ষক সমিতি ফেডারেশনকে নিয়ে গতকাল একটি যৌথ সভা হয়েছে। যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করছি যে আগামী 1 মাসের মধ্যে আমাদের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে যারা 18 বছরের বেশি, যাদেরকে টিকা দেওয়া যাবে তাদেরকে টিকা দেওয়া শেষ করা। অক্টোবরের মাঝামাঝির পরে আশা করছি আমরা বিশ্ববিদ্যালয়গুলোকে খুলে দিতে পারব।
আগের দিনের চেয়ে করোনায় মৃত্যু সংখ্যা বাড়লেও 10 সপ্তাহের মধ্যে 24 ঘন্টায় সর্বনিম্ন শনাক্ত ৩,৫২৫ জন। 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 117। শনাক্তের বিপরীতে মৃত্যুহার ১.৭৪%। আর পরীক্ষার বিপরীতে করোনা শনাক্ত হার কমে 12.78%। মানিক শিকদারের রিপোর্ট। ২৬ আগস্ট সকাল ৮টা থেকে ২৭ আগস্ট সকাল ৮টা পর্যন্ত করোনায় মারা গেছে ১১৭ জন, যা আগের দিনের তুলনায় কিছুটা বেশি। মোট মৃত্যু সংখ্যা ২৫,৮৪৬। ২৪ ঘন্টায় শনাক্ত ৩,৫২৫। মোট শনাক্ত ১৪,৮৬,১৫৩ জন। অ্যান্টিজেন টেস্ট সহ নমুনা পরীক্ষা হয়েছে ২৭,৫৭৮ জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৮৮,১৬,৩৪৩। আর ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৬,৪৮৫ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪,০৪,৩৭০ জন। সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে ৪০ জন, চট্টগ্রাম বিভাগে ৩৭, রাজশাহী বিভাগে ৪, খুলনায় ১১, বরিশালে ৬, সিলেটে ১০, রংপুরে ৫ এবং ময়মনসিংহে মারা গেছে ৪ জন। মৃত্যুর হার ১.৪৭%। দৈনিক সংক্রমণ ১২.৭৮%। মোট শনাক্ত ১৬.৮৭% এবং সুস্থতার হার ৯৪.৫%। মানিক শিকদার, ২১শে টেলিভিশন, ঢাকা। এদিকে সারা দেশে কমছে করোনা সংক্রমণ ও মৃত্যু। ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গে ১৩ জেলায় ৪৪ জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে আরও ৬ জন। ৩ জন করোনা ও বাকি ৩ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। ৪২৭টি নমুনা পরীক্ষায় ৫৮ শনাক্ত হন। সংক্রমণ হার শতকরা ১৩.৫৮। চট্টগ্রামে করোনায় মারা গেছে ৬ জন। রাজশাহীতে করোনা ও উপসর্গে ৪ জনের মৃত্যু হয়েছে। কুমিল্লায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১ জন নারী ও ৪ জন পুরুষ। আক্রান্তের হার ১৪.৫%। বরিশালে মৃত্যু হয়েছে ৩ জনের। গাজীপুরে নতুন আক্রান্ত ১১৫ জন, মারা গেছেন ২ জন। সংক্রমণ হার ১৮.০২%। ঝিনাইদহ, মেহেরপুর ও সাতক্ষীরায় করোনায় ৮ জনের মৃত্যু হয়েছে। কৃষি গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে বাংলাদেশের অবস্থান তালিকার প্রথম দিকেই। কৃষিবিদরা বলছেন, কৃষিতে গবেষণা যা হচ্ছে তা সন্তোষজনক। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এ পর্যন্ত রোগ প্রতিরোধক্ষম এবং প্রতিকূল পরিবেশ প্রতিরোধী জাতসহ ১,১৭৮টি প্রযুক্তি উদ্ভাবন করেছে। তবে জিনোম সিকোয়েন্স এবং মাইক্রোবায়োলজি নিয়ে আরও গবেষণার সুযোগ আছে বলে মনে করেন গবেষকরা। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়কে সাথে নিয়ে মফিউর রহমানের রিপোর্ট। খুব বেশি আগে নয়, দেশে খাদ্য ঘাটতি ছিল। অতিবৃষ্টি, বন্যা, খরায় নষ্ট হতো হাজার হাজার একর জমির ফসল। সেই সাথে উত্তরাঞ্চলে মঙ্গা আর দক্ষিণবঙ্গে লবণাক্ততার কারণে ঘটত ফসলহানি। এই সমস্যা উত্তরণে স্বাধীনতার পরপরই জাতির পিতা বঙ্গবন্ধুর নির্দেশে কৃষি গবেষণায় নজর দেন বিজ্ঞানীরা। আসতে থাকে সাফল্য। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এখন পর্যন্ত বিভিন্ন ফসলের ৬০২টি উচ্চ ফলনশীল ও রোগ প্রতিরোধক্ষম এবং প্রতিকূল পরিবেশে টিকে থাকার মতো জাত উদ্ভাবন করেছে। এছাড়া ১,১৭৮টি কৃষি প্রযুক্তিও উদ্ভাবন করেছে। এই সাফল্যে দেশে তেল, বীজ, ডাল জাতীয় শস্য, আলু, সবজি, মশলা এবং ফলের উৎপাদন বেড়েছে। পরিবেশকে আরো ধারাবাহিকভাবে কৃষির অনুকূলে রাখার জন্য কিন্তু আমাদের বিভিন্ন প্রযুক্তি বা আমরা সেভাবে বের করেছি। যেমন আমাদের সরজান পদ্ধতি আছে, ভাসমান পদ্ধতি আছে, হাইড্রোপনিক্স পদ্ধতি আছে। কৃষিবিদরা বলছেন, কৃষি গবেষণা বেড়েছে বলেই বেশিরভাগ ফসল উৎপাদনেই বাংলাদেশ তালিকার প্রথম দিকেই অবস্থান করছে। ধান উৎপাদনে বাংলাদেশ তৃতীয় স্থানে এখন রয়েছে। আম উৎপাদনে অষ্টম, পাট উৎপাদনে আমরা দ্বিতীয়। উৎপাদন এতই বেড়েছে, বিশ্বের 10টি দেশের মধ্যে আমরা জায়গা করে নিয়েছি। তবে শুধু প্রযুক্তি উদ্ভাবন করলেই হবে না, স্বল্প সময় কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়ারও ব্যবস্থা করার পরামর্শ গবেষকদের। গবেষণা বলতে শুধু ফলন বাড়াও, তারপরে এটার স্বাদ ভালো না, স্বাদ দিয়ে করে দাও ইত্যাদি, অথবা দক্ষিণবঙ্গে লবণ আছে, লবণাক্ত মাটিতে কি কি ফসল হবে, এটা কিন্তু
চলতে থাকবে, এটা চলমান ধারা। এখানেও আমাদের গবেষকরা ভালো করছে। কৃষি পণ্য বাজারজাতে বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান গবেষকদের। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। প্রয়াণ দিবসে ভালোবাসার অর্ঘ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধে শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ। বিদ্রোহী কবি নজরুলের রচনা অন্যান্য ভাষায় অনুদিত না হওয়ায় আক্ষেপ প্রকাশ করেন স্বজনরা। বিশিষ্টজনরা বলেন, সাম্যবাদী অসাম্প্রদায়িক চেতনার মাধ্যমে বাংলা ও বাঙালির হৃদয়ে চিরজাগরুক থাকবেন নজরুল। আদিত্য মামুনের রিপোর্ট। দ্রোহ ও মমতায় যিনি বাংলাকে বেঁধেছেন আত্মার সঙ্গে, যার আবির্ভাব ধূমকেতুর মতো, তিনি জাতীয় কবি নজরুল, বাঙালির অন্যতম আকর। শরতের ভোরে ভালোবাসার অর্ঘ্যে ভরে ওঠে কবির সমাধি। ৪৫তম প্রয়াণ দিবসে সমাধিসৌধে শ্রদ্ধা জানাতে আসে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা জানান বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। বিদ্রোহী সত্তার ভেতর যুগপৎ সমান্তরাল প্রেমিক সত্তা, বহু বৈচিত্র্যের সৃজনী সত্তা নজরুল এখনও বিশ্ব সাহিত্য অঙ্গনে অধরা। শ্রদ্ধা জানাতে এসে তার সৃষ্টিকর্ম অনুবাদের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান কবির উত্তর প্রজন্ম। শুধুমাত্র কবরে সে ফুল দিয়ে এবং তাকে শ্রদ্ধা জানালেই তার গোটা শ্রদ্ধাটা তার প্রতি দেয়া হলো না, কারণ তার যে কাজগুলো রয়ে গেছে সেই কাজগুলোকে আমাদের সকলের দায়িত্বে সারা বিশ্বের মাঝে পৌঁছে দেওয়া একটা ব্যাপার আছে। নজরুল স্বাধীনতা সংগ্রামের চারণ কবি, যুগন্ত্রণার পথিকৃৎ। অগ্নিবীণা সুরে যিনি রচনা করে গেছেন সাম্য আর অসাম্প্রদায়িকতার অমর বাণী। জাগরণের প্রতিটি কালপর্বে নজরুল পাথেয়। আজকে আমাদের শপথ হচ্ছে বাংলাদেশে সাম্প্রদায়িকতার যে বৃক্ষ এখনো ডালপালা বিস্তার করে আছে, সে বৃক্ষকে শেখ হাসিনার নেতৃত্বে সমূলে উৎপাদিত করতে হবে। মূলত এই মহান কবির সকল কবিতা এবং গান সকল ক্রান্তিকালে এক অসাধারণ অনুপ্রেরণার উৎস হিসাবে বিবেচিত হয়েছে। উন্মুক্ত পথের স্বচ্ছন্দ যাত্রী নজরুল, বাংলা ভাষার শব্দ ভাণ্ডার যা সৃষ্টিত হয়ে উঠেছে বহু স্রোতের মোহনা। বিদ্রোহী কবির সমগ্র রচনা প্রকাশ হচ্ছে নতুন আঙ্গিকে। বিদ্রোহের উপর ১০০টি প্রবন্ধ নিয়ে একটি নতুন সংকলন করছে, যেখানে একেবারে নতুন প্রজন্মের যারা আছে তারাই প্রভাবিত হচ্ছে। কবি নজরুল যে আগে যেরকম প্রাসঙ্গিক ছিল এখনও প্রাসঙ্গিক আছেন। এই কবির প্রাসঙ্গিকতা আমাদের জাতীয় জীবনের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। ঔপনিবেশিকতার নাগপাশ ভেঙে দাসত্ব মুক্তির জয়গান গেয়েছেন নজরুল। নজরুলের মানবতার সাম্যের বাণী স্পন্দন হয়ে থাকবে প্রতিটি হৃদয়ে। আদিত্য মামুন, ২১ টেলিভিশন, ঢাকা। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখনীতে সবসময় ছিল অসাম্প্রদায়িক সমাজ গড়ার মন্ত্র। লিখেছেন শ্যামা সঙ্গীত। আবার কবির কলমে লেখা হয়েছে অসংখ্য হামদ ও নাথ। লোটো গানের দল থেকে সৈনিকের জীবন বেছে নিয়েছিল নজরুলের বিদ্রোহী মন। বাঙালির প্রতিটি আন্দোলন সংগ্রামে প্রেরণা জুগিয়েছে নজরুলের বিদ্রোহী কবিতা ও গণসঙ্গীত। বিস্তারিত শাকেরা আরজুর রিপোর্টে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার গান ও কবিতা যুগে যুগে বাঙালির জীবন সংগ্রাম ও স্বাধীনতা সংগ্রামের প্রেরণার উৎস। আলগা করগো খোপার বাঁধন, দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হবার ডাক দিয়েছেন লেখনীতে। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রি। জন্ম পশ্চিমবঙ্গের দরিদ্র পরিবারের দুঃখমিয়া হয়ে, মৃত্যুকালে তিনি ছিলেন স্বাধীন বাংলাদেশের জাতীয় কবি। মাঝের ৭৭ বছর সংগ্রাম আর সৃষ্টির ইতিহাস। বিদ্রোহীর অনুক্রান্ত আমি সেই দিন হব শান্ত। ধর্মীয় ভেদাভেদ কখনোই স্পর্শ করেনি কবিকে। হামদ ও নাথ যেমন লিখেছেন, তেমনি লিখেছেন শ্যামা সঙ্গীত। অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দিতে সবসময় গেয়েছেন মানবতার জয়গান। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নয়, নহে কিছু মহিয়ান। ১৯২০ সালে যুদ্ধ শেষে সৈনিক জীবন ছেড়ে কলকাতায় এসে নজরুল বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির অফিসে থাকা শুরু করেন। এখান থেকেই তার সাহিত্য সাংবাদিকতা জীবনের মূল কাজ শুরু।
1921 সালের অক্টোবরে শান্তিনিকেতনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে সাক্ষাৎ হয় নজরুলের। নবযুগে সাংবাদিকতার পাশাপাশি বেতারেও কাজ করছিলেন নজরুল ইসলাম। 1942 সালে অসুস্থ হয়ে পড়েন তিনি। 1972 সালের 24 মে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশেষ উদ্যোগে কবি নজরুল ইসলামকে সপরিবারে বাংলাদেশে আনা হয়। 1976 সালের 29 আগস্ট কবির প্রয়াণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশেই চিরনিদ্রায় শায়িত আছেন কবি নজরুল। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। চাল, ভোজ্য তেল, চিনির বাজার চড়া, মাছ সবজিতেও নেই স্বস্তি। কমছে নদ নদীর পানি, তীব্র হচ্ছে ভাঙন, শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট। আমন্ত্রণ আবারও সন্ধ্যা 7:21 সংবাদে। করোনা সংক্রমণ রোধে 5 মাস বন্ধ থাকার পর খুলল জাতীয় চিড়িয়াখানা। শুরুর দিনেই ভিড় ছিল দর্শনার্থীদের। স্বাস্থ্যবিধি যাতে মানা হয় সেদিকে বিশেষ নজর রাখছে কর্তৃপক্ষ। এদিকে স্বাস্থ্যবিধি মেনেই খুলেছে সিনেমা হল সহ অন্য বিনোদন কেন্দ্রগুলো। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। রাজা বাহাদুর আর সুন্দরীর গাছে ওঠার চেষ্টা, খেলছে ফুটবল, মজায় মেতেছে দর্শনার্থীরা। গোল হলেই দর্শকদের করতালি। বাঘ, সিংহ, জিরাফ প্রতিটি প্রাণীর খাঁচার সামনেই দর্শনার্থীর ভিড়। দীর্ঘদিন ঘরবন্দি থাকার পর বাইরে আসা শিশুদের তাই দারুণ উচ্ছ্বাস। হরিণ, বাঘ, এগুলো অনেক কিছু দেখছি। করোনার জন্য বাইরে বের হতে পারিনি বাবুদেরকে নিয়ে, ওরাও খুব ভালো উপভোগ করছে। যেখানে সমাগম বেশি সেখানে তো একটু ঝুঁকিটা থেকেই যায়। পরিবেশ তো অনেকদিন পর দেখতে পাচ্ছি, অনেক কিছু, আর বাবু সব থেকে বেশি খুশি হচ্ছে। প্রাকৃতিক পরিবেশে একটু প্রাণ খুলে নিঃশ্বাস নেয়া আর পরিবারের সবার সাথে একসাথে কাটানোর মুহূর্তগুলো দারুণ উপভোগ করেছেন ঘুরতে আসা মানুষেরা। তবে মাস্ক ব্যবহারের বাধ্যবাধকতায় উদাসীনতাও ছিল কারো কারো। অনেকদিন পরে আসলে বাইরে ছেলে বাচ্চা পরিবারকে নিয়ে এসে আসলে অনেক ভালো লাগতেছে। মাস্ক তো পকেটে কারণ হচ্ছে যে খাবার দাবার খাইছি। দীর্ঘদিন পর জাতীয় চিড়িয়াখানা খোলায় সকাল থেকে লাইন দিয়ে ঢুকতে হয়েছে দর্শনার্থীদের। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কড়াকড়ি দেখা গেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষের। প্রতি 15 মিনিট পর পর আমার তথ্য দপ্তর থেকে সতর্কবাণী উচ্চারিত হচ্ছে যে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক নির্ধারিত কোভিড-19 প্যান্ডেমিকের জন্য যে স্বাস্থ্যবিধি আছে সেটা যাতে তারা মেনে চলে। করোনাকালে জন্ম ব্যাঘ্র শাবক দুর্জয় ও অবন্তিকার জন্ম। এছাড়া বাচ্চা দিয়েছে জলহস্তী, ময়ূর ও হরিণ। প্রায় প্রত্যেকটা প্রজাতির অ্যানিমেলের আমাদের বাচ্চা সংযোজিত হয়েছে। আমরা সম্প্রতি 2 মাস 28 দিন বয়স হচ্ছে আমাদের টগর এবং বেলি দুটো বাচ্চা প্রসব করেছে, একটা ছেলে এবং একটা মেয়ে। এদিকে স্বাস্থ্য সুরক্ষায় সরকারি নির্দেশনা মেনে খুলেছে রাজধানীর সিনেপ্লেক্সগুলোও। আপাতত 3টি করে শো চালাচ্ছে হল কর্তৃপক্ষ। শুধু সিনেমা হলই নয়, পার্ক সহ সকল বিনোদন কেন্দ্রই খুলেছে নিয়ম মেনে। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। বিএনপি মিথ্যা এবং অসত্যের উপর দাঁড়িয়ে রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে উত্তর জেলা ছাত্রলীগের স্মরণ সভায় তিনি বলেন, রাঙ্গুনিয়ায় জিয়াউর রহমানের প্রথম কবর আছে বলে দাবি করা হলেও সেখানে জিয়াকে কবর দেয়া হয়নি। তথ্যমন্ত্রী বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, মিথ্যা এবং অসত্যের উপর রাজনীতি করে বেশি দিন টিকে থাকা যায় না। মিথ্যা এবং অসত্যের উপর তাদের রাজনীতিটা দাঁড়িয়ে আছে। মিথ্যা এবং অসত্যের উপর রাজনীতি করে বেশি দিন আসলে টিকে থাকা যায়। রাঙ্গুনিয়াতে নাকি জিয়া রহমানকে প্রথম কবর দেওয়া হয়েছিল, সেখানে জিয়া রহমানকে কবর দিতে কেউ দেখে নাই, একটা বাক্স দেখেছে। রাজধানীর বাজারে চাল, ভোজ্য তেল ও চিনির দাম চড়া। মাংসের বাজার স্থিতিশীল থাকলেও মাছের দাম কেজিতে 1 থেকে 150 টাকা বেশি। 50 টাকার নিচে নেই কোনো সবজি। রাজধানীর বাজার পরিস্থিতি জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। বেসরকারি খাতে শুল্ক কমিয়েও চালের বাজারে কোনো প্রভাব নেই, কমছে না চালের দাম।
মোটা চাল বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা কেজি, মাঝারি মানের চাল ৫০ থেকে ৬০, আবার সরু চাল ৬০ থেকে ৬৮ টাকায় বিক্রি হচ্ছে। টিসিবির পরিসংখ্যান বলছে গেল বছরের তুলনায় এই দাম পর্যায়ক্রমে বেড়েছে ৩.26%, ৩.92% এবং 8.47%। আমরা তো কাম কাজ নাই, আমরা গরিব মানুষ, খাইতে খাইতে হয়। চাউলের দাম বেশি হলেও একটু নিয়ন্ত্রণ মোটামুটি আছে, বেশি আছে, তারপরও একটু চলে আর কি, যেভাবে আছে আর কি। নিত্যপণ্যের চড়া বাজারে কমছেই না ভোজ্য তেলের দাম। সয়াবিন তেল ১৪০ থেকে ১৫০ টাকা এবং পাম তেল ১১৮ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। তেলের দামটা অত্যাধিকভাবে বেড়ে গেছে, এইটা আপনারা একটু বাজার মনিটরিং করেন এবং সরকারের কাছেও একটা দাবি জানান তেলটাকে যেন একটা রিজনেবল প্রাইসে নিয়ে আসে। চিনির দামও ২৬% বেড়েছে। চিনির খুচরা মূল্য ৭৫ থেকে ৮০ টাকা। এই সপ্তাহখানেক আগে চিনির দাম মোটামুটি একটু নিয়ন্ত্রণে ছিল, ইদানিং একটু চিনির দামটা বেশি, ৬৫ থেকে ৭০ টাকার মধ্যে বিক্রি করতাম, আর এখন ৭৫ থেকে ৮০ টাকার নিচে বেচাই যায় না। এদিকে মাংসের বাজার স্থিতিশীল, দাম বেড়েছে ডিমের। ডিমের দাম বেশি, আগে এটা বেচে আপনার ৯০ টাকা ৯৫ টাকা, এখন ১০৫ টাকা ডজন। ৮০০ থেকে ৮৫০ টাকা কেজি চলছে অরিজিনাল খাসি, আর যেটা ছাগল ওটা ৭০০ থেকে ৭৫০ টাকা। বাজারে সবজির সরবরাহ থাকলেও দাম প্রতি কেজি ৫০ টাকার নিচে নয়। লাউ ৬০-৫০, টমেটো ১০০ টাকা কেজি, একটা ২০ টাকা কেজি, ৫০-এর নিচে নাই, খালি পেঁপে আছে, তো সবে ৫০ হবে। মাছের বাজার আগের মতোই চড়া। ১.৫ কেজি ওজন ১৪০০ টাকা কেজি, আর ওটা ৩০০ গ্রাম ১২০০ টাকা কেজি। বেশি এটা হলো মানে আমাদের বরিশালের মাছ, আর যেটা সাগরের ওটা ওটার দাম কম। সব মাছই এখন বর্তমানে একটু দাম বেশি, সব মাছেই, প্রত্যেকটা মাছে আপনার মোটামুটি ৫০-১০০ টাকা কেজিতে বেশি আজকে। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে নদী ভাঙন অব্যাহত রয়েছে, তবে কোথাও কোথাও কমতে শুরু করেছে পানি। দেখা দিয়েছে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট। প্রতিনিধিদের সহায়তায় মুশফিকা নাজনীনের রিপোর্ট। ফরিদপুরে পদ্মা নদীর পানি কমতে শুরু করেছে, তবে এখনও তা বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ডিক্রির চর, নর্থ চ্যানেল, চর মাধবদিয়া ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত রয়েছে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় যাতায়াতে দুর্ভোগে স্থানীয়রা। সদরপুর ও চর ভদ্রাসন উপজেলার ৫টি ইউনিয়নের কমপক্ষে অর্ধশত গ্রামের মানুষ পানিবন্দী রয়েছে। রাজবাড়ীতে দেখা দিয়েছে শুকনো খাবার ও বিশুদ্ধ খাবার পানির সংকট। তলিয়ে আছে সবজি ক্ষেত। গাইবান্ধার বেশ কয়েকটি গ্রামে নদী ভাঙন চলছে। অবনতি হচ্ছে লালমনিরহাটের ধরলাপাড়ের বন্যা পরিস্থিতি। তিস্তা নদীর পানি হাতীবান্ধার দোয়ানিতে বেড়েছে। ৩ ইউনিয়নের ১০ গ্রামে ২,০০০-এর বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। অনেকে আশ্রয় নিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের বাঁধের ওপর। পানিতে আমার বাড়িঘর ডুবে গেছে, কোনো করি ক্ষমতা আমার বুদ্ধি নেই, সবগুলি আমার তলে আছে, গেলা কি ব্যবস্থা করা যায়। এদিকে ভারী বর্ষণে পানি দ্রুত নিষ্কাশন ব্যবস্থা না থাকায় ভালুকা পৌরসভার ঢালিবাড়ি এলাকার শতাধিক পরিবার পড়েছেন দুর্ভোগে। ঘরের উপরে পানি, খাটের উপরে পানি, বিছনার উপরে পানি, ছোট ছোট বাচ্চা আছে, এদেরকে নিয়ে খুব রিস্ক হচ্ছে। এই ড্রেনটা করতে আপনাদের সহযোগিতা লাগবে। যদি আপনারা সহযোগিতা করেন, পাবলিক যদি জায়গা দেয়, তাহলে হয়তো আমরা এই ড্রেনটা করে এই জলাবদ্ধতা দূর করতে পারবো। মুশফিকা নাজনীন, একুশে টেলিভিশন। এবার শোকাবহ আগস্ট। বঙ্গবন্ধু নিজের জীবনের প্রতিটি মুহূর্তে উপলব্ধি করেছেন নিজস্ব ভাষা, সংস্কৃতি, ঐতিহ্যের পাশাপাশি রাজনৈতিক স্বাধীনতা ও অর্থনৈতিক মুক্তি না থাকলে প্রতিষ্ঠা পাবে না জাতি। তাই তো ভাষা আন্দোলন থেকে স্বাধীন বাংলাদেশ অর্জনের সুদীর্ঘ পথে বঙ্গবন্ধু দেখিয়েছেন অপরিসীম সাহস, করেছেন সীমাহীন ত্যাগ, আর বলিষ্ঠ নেতৃত্ব এবং সঠিক দিক নির্দেশনায় বিশ্ব মানচিত্রে অদ্ভুতই ঘটে লাল সবুজের এই ভূখণ্ডের। প্রণব চক্রবর্তীর রিপোর্ট।
ছিলেন যে শিল্প সাহিত্য সাংস্কৃতিক অংশগ্রহণের মাধ্যমে রাজনৈতিক মুক্তি পাওয়াটা সম্ভব। বঙ্গবন্ধু বিপুলভাবে আকৃষ্ট ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথে এবং গোটা জীবনে বারংবার রবীন্দ্র চেতনার দ্বারা প্রাণিত তিনি। বঙ্গবন্ধুর ভাষণ কথনে প্রায়শই উদ্ধৃত হতো রবীন্দ্র, নজরুল, সুকান্ত, জীবনানন্দের পদাবলী। বাংলা ভাষা জ্ঞানে ঋদ্ধ বঙ্গবন্ধুর স্বতন্ত্র লেখক সত্তার পরিচয় পাওয়া যায় কারাগারের রোজ নামচা এবং অসমাপ্ত আত্মজীবনীতে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে প্রেম ছিল, যে দেশাত্মবোধ ছিল, এই প্রজন্মের মানুষ হিসেবে বা পরবর্তী যারা আসছে তারা বঙ্গবন্ধুকে কিভাবে চিনবে, কিভাবে বুঝবে। যুদ্ধ বিধ্বস্ত দেশের পুনর্গঠনের সময় বঙ্গবন্ধু দেশের চারু কারু শিল্পী সহ সংস্কৃতি জনদের নিয়েছিলেন সোচ্চার। দেশীয় চলচ্চিত্রের উন্নয়নে নিয়েছিলেন ভূমিকা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। ভোলা 3 আসনের সংসদ সদস্য নূর নবী চৌধুরী শাওন বলেছেন, বঙ্গবন্ধুর খুনিদের বিভিন্নভাবে পুরস্কৃত করে হত্যার রাজনীতিকে উৎসাহিত করেছিল জিয়াউর রহমান। রাজধানীর ওয়াইজঘাটে কোতোয়ালি থানা ছাত্রলীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, জিয়া যুদ্ধাপরাধীদেরকে নাগরিকত্ব দিয়ে পুনর্বাসিত করেছিল। এদিকে রাজধানীর বংশালে শোক দিবস উপলক্ষে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। রপ্তানি বাণিজ্যে আসছে বৈচিত্র্য, তৈরি পোশাকের পাশাপাশি রপ্তানি বেড়েছে অন্য পণ্যের। আমন্ত্রণ আবারও সন্ধ্যা 7:21 সংবাদে। রপ্তানি বাণিজ্যে বৈচিত্র্য আসতে শুরু করেছে। আধিপত্য কমছে তৈরি পোশাকের, যদিও পোশাক থেকে রপ্তানি আয় কমেনি, কিন্তু রপ্তানি বেড়েছে অন্যান্য পণ্যের। অর্থনীতিবিদরা বলছেন, তৈরি পোশাকের মতো কয়েকটি বড় খাত উঠে এলে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য আরও শক্তিশালী হবে। মেহেদি হাসানের রিপোর্ট। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি বলছে, 2020-21 অর্থবছরে পণ্য রপ্তানি থেকে বাংলাদেশ আয় করে $38.75 বিলিয়ন। এর মধ্যে তৈরি পোশাক রপ্তানি থেকে আসে $31.45 বিলিয়ন, যা মোট রপ্তানির 81.16%। আগের অর্থবছরে রপ্তানি আয়ে তৈরি পোশাকের অংশীদারিত্ব ছিল 83%, আর 2018-19 অর্থবছরে 84.21% ছিল রপ্তানিতে এ খাতের অবদান। ইপিবির তথ্য অনুযায়ী রপ্তানি বাণিজ্যে তৈরি পোশাকের অংশীদারিত্ব কমলেও আয় খানিকটা বেড়েছে। 2019-20 অর্থবছরে নিট পোশাকের রপ্তানি আয় ছিল $13.90 বিলিয়ন। গেল অর্থবছরে যা $16.96 বিলিয়ন উন্নীত হয়। আর এ সময় ওভেন পোশাকের রপ্তানি সামান্য বেড়ে $14.49 বিলিয়ন উন্নীত হয়েছে। এদিকে 2020-21 অর্থবছরে ঔষধ ও কেমিক্যাল রপ্তানি বেড়েছে 41%, পাট ও পাটজাত দ্রব্য 31.63%, চামড়া ও চামড়াজাত পণ্য 18.06% এবং কৃষি পণ্য রপ্তানি বেড়েছে 19.27%। অর্থনীতিবিদরা বলছেন, রপ্তানি বাণিজ্যে পণ্য বহুমুখীকরণের তাগিদ দীর্ঘদিনের। তাই রপ্তানি ঝুড়িতে তৈরি পোশাকের বাইরে আরও কিছু পণ্যের অংশীদারিত্ব বাড়ার চিত্র খুবই ইতিবাচক। এক্সপোর্ট বাস্কেটটা আগের চাইতে ডাইভার্সিফাইড হচ্ছে, তো এটা ইন ওয়ান সেন্স এটা সুখকর, যেহেতু একটি সেক্টরের উপর দেশের নির্ভরতা কমে আসবে কিছুটা, কিন্তু সাথে সাথে এটাও বোঝা দরকার যে এই কমে আসাটা কিছুটা করোনাকালীন সময়ের জন্য কিনা। গার্মেন্ট বহির্ভূত পণ্যগুলো সেগুলো কোভিডের আগে যে অবস্থানে ছিল প্রায় $600 কোটি মতো আশেপাশে ঘোরাঘুরি করতো, গত অর্থ বছরে সেটা $700 কোটি ছাড়িয়ে গেছে। মানে এগুলো কোভিড পূর্ববর্তী অবস্থান থেকেও এখন ভালো অবস্থায় পৌঁছেছে। এবং এদিকে গেল অর্থ বছরে প্রকৌশল পণ্য, হ্যান্ডিক্রাফটস, হোম টেক্সটাইল এবং ঔষধ ও কেমিক্যালের রপ্তানিতে উচ্চ প্রবৃদ্ধি হয়েছে। এসব খাতকে বিশেষ গুরুত্ব দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। বিডার কাছে যেতে হয়, গেলে ওখানে যে সেবাটা পাওয়ার কথা সেই সেবাটা পায় না, বা বন্দরে গেলেও তাদের মাল পড়ে থাকে। প্রভাবের ভিত্তিতে কেউ সুবিধা পাবে আর কেউ সুবিধা পাবে না, যে সুবিধা সবার পাওয়ার কথা। তাহলে তো মানে ছোটখাটো যারা প্রভাব বিস্তার করার ক্ষমতা রাখেন না, তাদের পক্ষে তো এই বাজারে টিকে থাকা খুব কঠিন। চলতি অর্থবছরের পণ্য থেকে $43.5 বিলিয়ন এবং সেবা খাত থেকে $7.5 বিলিয়ন রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ।
দীর্ঘদিন ধরে উৎপাদনে না থাকা কারখানার সদস্য পদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রপ্তানিমুখী পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। চলতি মাসের প্রথম সপ্তাহের বোর্ড সভায় এই সিদ্ধান্ত নিয়েছিল সংগঠনটি, যেখানে সদস্য পদ নবায়নের জন্য 31 অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। বিজিএমইএর 4700 সদস্য থাকলেও কাঁচামাল আমদানির জন্য নিয়মিত ইউপি নেন প্রায় 2000 কারখানা। আবার অনেক সদস্যই বিজিএমইএর চাঁদাও পরিশোধ করেন না। এ ধরনের কাগজে কোনো প্রতিষ্ঠানের সদস্য পদ আর থাকবে না বলে জানিয়েছে বিজিএমইএ। দাবার একটি খবর, শহীদ ক্যাপ্টেন শেখ কামালের 72তম জন্মবার্ষিকীতে তার স্মরণে শুরু হয়েছে আমন্ত্রণমূলক আন্তর্জাতিক অনলাইন দাবা প্রতিযোগিতা। বাংলাদেশ দাবা ফেডারেশন ও সাউথ এশিয়ান দাবা কাউন্সিলের সভাপতি পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ ভার্চুয়ালি এর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন দাবা ফেডারেশনের সহ সভাপতি KM শহীদুল্লাহ, সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন। বাংলাদেশ, ভারত, চীন, রাশিয়া, ইরান সহ 15টি দেশের 20 জন গ্র্যান্ড মাস্টার, 11 জন আন্তর্জাতিক মাস্টার সহ 76 জন দাবাড়ু এতে অংশ নেয়। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। কাবুলে জোড়া বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে 110, চড়া মূল্য দিতে হবে হুঁশিয়ারি বাইডেনের। দাফনের আগে জিয়ার লাশের ছবি নেই কেন, প্রশ্ন ওবায়দুল কাদেরের। অস্থিরতা সৃষ্টিকারীদের মোকাবেলার আহ্বান। অক্টোবরে খুলতে পারে বিশ্ববিদ্যালয়, জানালেন শিক্ষামন্ত্রী। করোনায় আরও 117 মৃত্যু, 10 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন শনাক্ত। কৃষি গবেষণায় বাংলাদেশের ধারাবাহিক সাফল্য, রোগ প্রতিরোধী জাতসহ 1200 প্রযুক্তি উদ্ভাবন। প্রয়াণ দিবসে জাতীয় কবির প্রতি শ্রদ্ধা, সাম্য আর অসাম্প্রদায়িক চেতনায় চির জাগরুক নজরুল। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।